টেকনাফ বাংলাদেশের একদম দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত একটা সীমান্ত এলাকা। একসময় এই এলাকার পরিচয় ছিল প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। নাফ নদীর এপার ওপার জুড়ে জেলেদের নৌকা চলত। সাধারণ মানুষের জীবনযাত্রা ছিল শান্ত, নিরুপদ্রব। কিন্তু গত কয়েক বছরে এই এলাকার চেহারা পুরোপুরি পাল্টে গেছে। রাখাইন রাজ্যের অস্থিরতা, রোহিঙ্গা সংকট, সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত, এসব মিলিয়ে টেকনাফ এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে উত্তেজনাপূর্ণ সীমান্ত এলাকাগুলোর একটি। কিন্তু এবার যেটা ঘটল সেটা আগের সবকিছুকে ছাপিয়ে গেছে। এই ঘটনার শুরুটা হয়েছে কিছুদিন আগেই। টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে স্থানীয় মানুষজন একটা অস্বাভাবিক দৃশ্য দেখতে পেলেন। নাফ নদীর ওপারে মিয়ানমারের আকাশ, একাধিক সামরিক বিমান উঠছে। এগুলো সাধারণ কোনো পরিবহন বিমান নয়, এগুলো ইয়াক-130 মডেলের হালকা আক্রমণাত্মক যুদ্ধ বিমান। দেখতে ছোট আকারে হয়তো খুব একটা ভয়ঙ্কর মনে হয় না, কিন্তু এই বিমানগুলোর পেটের ভেতরে যা থাকে সেটা জানলে আপনি একটু থমকে যাবেন। এক একটা ইয়াক-130 প্রায় 3 টন ওজনের বিভিন্ন ধরনের রকেট, গাইডেড বোমা এবং ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। হ্যাঁ, 3 টন। একটা ছোট ট্রাক ভর্তি বিস্ফোরক কল্পনা করুন, সেটা আকাশ থেকে নেমে আসছে। এই বিমানের সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 1100 কিলোমিটার। অত্যন্ত দ্রুতগতির না হলেও 700 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যে কোনো স্বল্পমেয়াদী আক্রমণ অভিযানে এই বিমান ভয়ানকভাবে কার্যকর। কিন্তু আসল চমকটা এখানে না। অনেকেই হয়তো জানেন না মিয়ানমারের বিমান বাহিনীর ঘরে এমন কিছু আছে যেটা শুনলে আপনি অবাক হবেন। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিরক্ষা বিশ্লেষণ সংস্থার তথ্য অনুযায়ী মিয়ানমারের কাছে এই মুহূর্তে 6টি SU-30 যুদ্ধ বিমান রয়েছে। এটা শুনে হয়তো ভাবছেন মাত্র 6টা, এতে কি হবে? একটু থামুন। SU-30 কোনো সাধারণ বিমান নয়, এটা চতুর্থ প্রজন্মের একটি মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট। মাল্টিরোল মানে কি? মানে হলো এই একটা বিমান দিয়ে আপনি আকাশযুদ্ধ করতে পারবেন, মাটিতে বোমা ফেলতে পারবেন, এমনকি সমুদ্রে শত্রুর জাহাজকেও আক্রমণ করতে পারবেন। এর সর্বোচ্চ গতি ঘন্টায় 2200 কিলোমিটারের কাছাকাছি। আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা হলো এক একটা SU-30 প্রায় 8 টন পরিমাণ অস্ত্র ও গাইডেড মিসাইল বহন করতে সক্ষম। এখন ভাবুন একবার, বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে এই ধরনের উন্নত যুদ্ধবিমান কিনতে পারেনি, কিন্তু আমাদের প্রতিবেশী মিয়ানমার সেটা পেরেছে। এই তথ্যটা কিন্তু অনেক কিছুই বলে দেয় এই অঞ্চলের সামরিক ভারসাম্য নিয়ে। কিন্তু গল্পটা এখানেই শেষ না, আসল নাটক শুরু হয়েছে তারপরে। এই পুরো পরিস্থিতিতে ভারতের ভূমিকাটা বেশ আকর্ষণীয়। ভারতীয় বেশ কয়েকটি প্রধান গণমাধ্যম, দেশটির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে। সেই বার্তায় বলা হয়েছে মিয়ানমার তাদের বন্ধুরাষ্ট্র এবং প্রয়োজনে তারা মিয়ানমারকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। এই কথাটা শুনে একটু চমকে উঠতে পারেন আপনি, কারণ একদিকে ভারত বলছে মিয়ানমার তাদের বন্ধু, অন্যদিকে মিয়ানমারের সেই বন্ধুরাষ্ট্রের যুদ্ধবিমান বাংলাদেশের সীমান্তের একদম কাছে উঠছে। এই সমীকরণটা কিন্তু সহজ না, কিন্তু এর মধ্যেই ঘটল আসল চমকটা। এমন একটা ঘটনা ঘটল যেটা পুরো হিসাব নিকাশ বদলে দিল। পাকিস্তান, হ্যাঁ ঠিকই শুনেছেন, পাকিস্তান এই পুরো পরিস্থিতিতে হঠাৎ করে বাংলাদেশের পক্ষে একাধিক শক্তিশালী বিবৃতি দিল। শুধু কূটনৈতিক সৌজন্য নয়, এবার পাকিস্তানের পদক্ষেপে সামরিক মাত্রাও যুক্ত হলো। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিরক্ষা সংবাদ সূত্রে জানা গেছে পাকিস্তান তাদের নিজস্ব উন্নত প্রযুক্তির তৈরি HQ-9B সিরিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশের কাছে সরবরাহের বিষয়ে আলোচনা চালাচ্ছে বলে জানা গেছে। এখন এই সিস্টেমটা কি সেটা একটু বুঝিয়ে বলি। একটা গাড়ির উপর বসানো একটা লঞ্চার, দেখতে হয়তো খুব বেশি ভয়ঙ্কর মনে হবে না, কিন্তু এই লঞ্চার থেকে যে মিসাইল ছুটে যায় তার গতি ঘন্টায় প্রায় 4300 কিলোমিটার। এই সংখ্যাটা একটু মাথায় রাখুন, 4300 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা শব্দের গতির প্রায় 3.5 গুণ, অর্থাৎ আপনার কানে শব্দ পৌঁছানোর আগে মিসাইলটা তার লক্ষ্যবস্তুতে পৌঁছে যাবে। আর এই সিস্টেমের সাথে যে ফেজড অ্যারে রাডার যুক্ত আছে সেটা একই সাথে 100-র বেশি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে সক্ষম। মানে আকাশে যদি একসাথে 100টা ভিন্ন ভিন্ন বস্তু উড়ে আসে, এই রাডার প্রতিটাকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করতে পারবে এবং হুমকি অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে তাদের ধ্বংস করতে পারবে। এই পুরো সিস্টেমে চীনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, কিন্তু তৈরি করেছে পাকিস্তান নিজে। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ নিজের দেশে তৈরি মানে রক্ষণাবেক্ষণে সহজ, খুচরা যন্ত্রাংশ সহজলভ্য এবং রফতানির ক্ষেত্রে তৃতীয় কোনো দেশের অনুমতি লাগে না। এবার একটু থামুন, বাংলাদেশের হাতে কি আগে থেকেই কিছু নেই? বাংলাদেশের কাছে এই মুহূর্তে ভারতের তৈরি আকাশ সিরিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে। এই মিসাইলের গতি ঘন্টায় প্রায় 2200 কিলোমিটার, অর্থাৎ শত্রুর বিমান যদি 40 কিলোমিটার বাইরে থেকে মিসাইল ছুটে দেয় তাহলে আকাশ সিস্টেম দিয়ে সেটাকে আটকানো প্রায় অসম্ভব। এবার তুলনা করুন পাকিস্তানের HQ-9B সিস্টেমের পাল্লা এবং গতি দুটোই বাংলাদেশের বর্তমান সিস্টেমের চেয়ে বহুগুণ বেশি। তাহলে বুঝতেই পারছেন কেন এই প্রস্তাবটা এত গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় মাথায় রাখুন, বাংলাদেশ কিন্তু এর আগেও পাকিস্তানের সাথে সামরিক সহযোগিতা করেছে। বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে যে F-17 যুদ্ধবিমান
বিমান কিনেছে। অর্থাৎ দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে একটা আস্থার সম্পর্ক আগে থেকেই তৈরি আছে। কিন্তু এবারের পরিস্থিতিটা একটু অন্যরকম, কারণ এবার শুধু অস্ত্র কেনাবেচার ব্যাপার না, এবার ভূরাজনৈতিক সমীকরণ জড়িত। একটু পিছিয়ে গিয়ে এই পুরো ছবিটা দেখুন। একদিকে মিয়ানমার গৃহযুদ্ধ চলছে, সামরিক জান্তা রাখাইন রাজ্যে বিমান হামলা চালাচ্ছে, এই হামলার প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে এসে পড়ছে। অন্যদিকে ভারত মিয়ানমারের পাশে দাঁড়াচ্ছে, তাদের কৌশলগত স্বার্থ মিয়ানমারের সাথে, কারণ ভারত চায় না যে মিয়ানমার চীনের প্রভাব আরও বাড়ুক। তাই মিয়ানমারের সামরিক সরকারকে ভারত একটা কৌশলগত মিত্র হিসেবে দেখছে। এর মধ্যে পাকিস্তান যখন বাংলাদেশের পক্ষে বিবৃতি দিচ্ছে এবং উন্নত অস্ত্র সরবরাহের আলোচনা করছে, তখন ভারতের কানটা খাড়া হওয়া স্বাভাবিক। কারণ ভারতের সবচেয়ে বড় ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বী পাকিস্তান যদি বাংলাদেশের সাথে সামরিক সম্পর্ক আরও গভীর করে, তাহলে ভারতের পূর্ব সীমান্তে একটা নতুন কৌশলগত চাপ তৈরি হবে। আর ঠিক এই কারণেই ভারতীয় গণমাধ্যমে এই বিষয় নিয়ে এত তোলপাড় শুরু হয়েছে। ভারতীয় বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা একটু ভিন্ন সুরে কথা বলতে শুরু করেছেন। তারা বলছেন বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভারতের বন্ধু এবং যে কোনো সহযোগিতায় তারা বাংলাদেশের পাশে আছে। এমনকি সামরিক সহযোগিতা বাড়ানোর প্রস্তাবও দেওয়া হচ্ছে। লক্ষ্য করুন, আগে ভারত মিয়ানমারকে বন্ধু বলেছে, এখন আবার বাংলাদেশকেও বন্ধু বলছে। এই দুই বন্ধুত্বের মধ্যে একটা সূক্ষ্ম দড়ির টান চলছে, কারণ একই সাথে দুই বিপরীত পক্ষের বন্ধু হওয়া দীর্ঘমেয়াদে সম্ভব না। এই পুরো জটিল পরিস্থিতিতে বাংলাদেশ সরকার কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলছে। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে পাকিস্তানের প্রস্তাব নিয়ে বা ভারতের সহযোগিতার প্রস্তাব নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। এই নীরবতাটাও কিন্তু একটা কৌশল, কারণ এই মুহূর্তে কোনো একটা পক্ষের দিক হেলে গেলেই অন্য পক্ষের সাথে সম্পর্কে টান পড়তে পারে। তবে একটা জায়গায় বাংলাদেশের কোনো ঝুঁকি নেয়নি। টেকনাফ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে বাংলাদেশ বিমান বাহিনী রাশিয়ার মিগ সিরিজের যুদ্ধ বিমানগুলো সীমান্ত এলাকায় টহল দিচ্ছে। এটা একটা পরিষ্কার বার্তা। বাংলাদেশ বলতে চাইছে আমরা প্রস্তুত, আমাদের সীমানায় কোনো ধরনের অনুপ্রবেশ বা আগ্রাসন সহ্য করা হবে না। কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যায়, এই পুরো পরিস্থিতি আসলে একটা বড় ভূরাজনৈতিক দাবা খেলার অংশ। মিয়ানমারের গৃহযুদ্ধ যত দীর্ঘায়িত হবে, বাংলাদেশের সীমান্তের চাপ ততই বাড়বে। ভারত ও চীন দুটি বড় শক্তি এই অঞ্চলে নিজেদের প্রভাব ধরে রাখতে চাইছে। পাকিস্তান এই সুযোগে বাংলাদেশের সাথে সম্পর্ক আরও মজবুত করতে চাইছে। আর এই সব কিছুর মাঝখানে বাংলাদেশ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূকৌশলগত অবস্থানে দাঁড়িয়ে আছে। যদি পাকিস্তানের কাছ থেকে সত্যি উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আসে, তাহলে বাংলাদেশের সামরিক সক্ষমতায় একটা বড় পরিবর্তন আসবে। কিন্তু এর রাজনৈতিক মূল্যও কম নয়, কারণ এই পদক্ষেপ ভারতের সাথে সম্পর্কে নতুন এক চাপ তৈরি করবে। আবার যদি ভারতের প্রস্তাবে সাড়া দেওয়া হয়, তাহলে পাকিস্তানের সাথে সম্পর্কে প্রভাব পড়বে। এই ভারসাম্য রক্ষা করাটাই এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় কূটনৈতিক পরীক্ষা। ইতিহাস বলে এই ধরনের পরিস্থিতিতে যে দেশ সবচেয়ে ধৈর্যশীল এবং কৌশলী সিদ্ধান্ত নিতে পারে, দীর্ঘমেয়াদে সেই দেশ এগিয়ে থাকে। বাংলাদেশের সামনে এখন অনেকগুলো দরজা খোলা আছে। প্রশ্ন হলো কোন দরজা দিয়ে ঢোকা হবে। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা আপনাদের কাছে রেখে যাচ্ছি, আপনার কি মনে হয় বাংলাদেশের উচিত কি পাকিস্তানের কাছ থেকে এত উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া, নাকি ভারতের সাথে সামরিক সহযোগিতা বাড়ানো উচিত, নাকি একটা তৃতীয় পথ আছে যেখানে বাংলাদেশ নিজেই নিজের প্রতিরক্ষা শিল্প গড়ে তুলবে? কমেন্টে আপনার মতামত জানান, কারণ এই সিদ্ধান্ত শুধু সরকারের না, এই সিদ্ধান্তের প্রভাব আমাদের প্রত্যেকের জীবনে পড়বে। আর এই ধরনের গুরুত্বপূর্ণ বিশ্লেষণমূলক ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর সামনের দিনগুলোতে এই পরিস্থিতি আরও জটিল হতে পারে, আর সেই আপডেট আপনি সবার আগে পাবেন এখানেই। ধন্যবাদ।